তিনি একজন আসলে থিয়েটার কর্মী বা অভিনেতা বা অভিনেত্রী বা পারফর্মার। তাদের একটি সংগঠন আছে, থিয়েটার সংগঠন বটতলা। এই পরিচয়টা বড় হয়ে উঠতে পারে, কিন্তু এটাই তার একমাত্র বা প্রধানতম কিনা জানি না, পরিচয় নয়। এছাড়া তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্ভবত সহযোগী অধ্যাপক। আমি তাকে বলি ওন্ডার ওমেন। তিনি আমি আসলে 2006-এ পিএইচডি করতে চলে যাই, তারপরে 9-এ ফিরি। তারপরে এর মধ্যে মনে হয় আপনি যোগ দিলেন বা দিয়েছেন। কত সালে আপনি? আমি 2008-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। যোগ দিয়েই আমি চলে গিয়েছিলাম পড়াতে পড়তে অক্সফোর্ডে। তারপরে আমি ফিল্ড ওয়ার্কের জন্য 2009-এ আসলাম। 2010-এর জুলাইতে বোধহয় আমি ফেরত গেছি ফিল্ড ওয়ার্ক শেষ করে। সেই সময় আপনার সাথে বোধহয় আবার দেখা হয়েছে ক্যাম্পাসে। তারপর আবার ফিরে আসা। আপনার অক্সফোর্ডের গল্প শুনবো। তার আগে আমি শুনতে চাই কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। আপনার বাবা মা দুজনেই সম্ভবত ওখানকার অধ্যাপক ছিলেন। হ্যাঁ, আমি অনেক সময় কেটেছি। হ্যাঁ, আমার জন্ম ময়মনসিংহে। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেটা সেখানেই আমার জন্ম। কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার বাবা মা দুজনেই শিক্ষকতা করতেন। ওখানেই আমার জন্ম। আমরা দুই বোন ওখানেই স্কুলে পড়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। আমার বোন ওখানে কলেজেও গেছেন, কিন্তু আমি এসএসসি পাশ করার পরেই ঢাকায় আসার একটা খুব ছিল তখন আমাদের। তো আমি তখন ঢাকায় চলে আসলাম, ভিকারুননিসা কলেজে ভর্তি হলাম। কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি নিজে পরে অবশ্য সোশিওলজি থেকে পাশ করার পর 2002-এ আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও ছিলাম। 2002 থেকে 2007 পর্যন্ত আমি সোশিওলজি ডিপার্টমেন্টে, হ্যাঁ, গ্রামীণ সমাজ বিজ্ঞান বলে একটি বিভাগ আছে, সেখানে পড়াতাম এবং ওখানে প্রায় 5 বছর ছিলাম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি ওখানেই, মানে লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি যখন আমেরিকাতে মাস্টার্স করতে যাই, সেটা 2004-এ। আপনার কোন ইউনিভার্সিটি ছিল আমেরিকার মাস্টার্সটা? লিহাই ইউনিভার্সিটি, পেনসিলভানিয়াতে। ওটা শেষ করে আমি আবার ইউনিভার্সিটি ফেরত যাই কৃষি বিশ্ববিদ্যালয়ে। তার 6 মাস পরে আমি আসলে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, কারণ ওই বাচ্চা নিয়ে কমিউট করা খুবই যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছিলাম। তখন প্রাকৃতর বয়স 1.5 বছর। ওর যখন 2 হবে তখন তার কয়েকদিন আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। ওকে, মানে তাহলে দেখা যাচ্ছে যে আপনার আমেরিকার মাস্টার্স, অক্সফোর্ডের পিএইচডি, এই ধরনের মানুষকে সাধারণত মানে রেগুলার মানুষরা হাতের নাগালে পায় না, দেখতে পায় না, তারা কোথাও ঊর্ধ্বে উঠে চলে যান। কিন্তু আপনাকে আমরা সবসময় জনতার মাঝে দেখতে পেয়েছি। আপনার অ্যাক্টিভিজমের এরিয়া শুধু বিশ্ববিদ্যালয় না, আপনার পিএইচডির যে টপিকটা অক্সফোর্ডের, সেটাও ফুলবাড়ি আন্দোলনকে নিয়ে, কিংবা আপনার এসব গল্প শুনবো আপনার গার্মেন্টস কর্মীদের সঙ্গে তাদের রাইট নিয়ে আপনার কিছু কাজ আছে। অক্সফোর্ডের জীবন সম্পর্কে জানতে চান? অক্সফোর্ডের জীবনটা একটা বাবলের মতো। একটু সংক্ষেপে বলেন। ওখানে সবাই আসলে মনে করে যে তারা পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে এক একজন। তো সেরকম একটা জায়গায় আমার মতো একটা মফস্বলের মানুষ গিয়ে হাজির হওয়ার পরে আমি মহাবিপদে পড়ে গেলাম। একে তো আমার কোহর্টে আমি সবচেয়ে বয়স্ক, যারা শুরু করলাম আমরা একসাথে। বাকিদের বয়স ধরেন 23-24 ছিল যারা পিএইচডি করতে শুরু করেছে। তখন আমি যখন গিয়েছি তখন বোধহয় আমার 32। তো আমি তখন ভাবছি যে তার মধ্যে বাচ্চা আছে, হায়দার আছে, ও চাকরি ছেড়ে দিয়ে আমার সাথে গিয়েছিল ওই সময়, কারণ প্রাকৃতকে রাখতে হবে তাই। আমাদের 36 মাসের স্কলারশিপ, তার মধ্যে আমি দেশে এসে যেটুকু সময় করে গেছি ওটা বাদ দিয়েও 36 মাস শেষ হয়ে গেল খুব দ্রুতই। এবং যখন 36 মাস শেষ হয়ে গেল, টাকা শেষ হয়ে গেল, তখন হচ্ছে আমার লেখা শুরু করিনি তখনও। মানে তখন হচ্ছে ডেটা অ্যানালিসিস চলছে, কিন্তু চ্যাপ্টার গুলো তখনও তৈরি জায়গাতে নাই। তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগ আমাকে আসলে অনেক সাহায্য করেছে, আই মাস্ট সে। কারণ আমার মানে ভালো বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম গুণ হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদেরকে সেফটি নেটের ভেতরে রাখে। তখন আমাকে বিভাগ থেকেই একটা কাজ দেওয়া হলো, যেটা আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে পার্সোনাল সেকশন তারা একটা রিসার্চ করছিল, আমি সেখানে জেন্ডার রিসার্চার হিসেবে যুক্ত হলাম। এবং যেহেতু আমাদের ছাত্র হিসেবে আমরা হাফ কাজ করতে পারি, পার্ট টাইম, মানে সপ্তাহে 40 ঘন্টা, আর বেশি না, তো সেই অর্থে আমি ওখানে কাজ করতাম আর আমার থিসিসের কাজ করতাম।
এই করে শেষ হলো। আমার ঠিক 4 বছর লেগেছিল শেষ হতে ওখানে। আর ওখানে ধরেন রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনার রিচার্ড ডকিন্স এর সাথে আপনার অমুকের সাথে দেখা হবে, নোবেল লরেটদের সঙ্গে, হ্যাঁ যাদের সাথে দেখা হয়। ধরেন আমি যখন আমি তো দৌড়াতাম বিকালের দিকে, যখন আমি লেখালেখির মধ্যে খুব ব্যস্ত থাকতাম, ইউনিভার্সিটি পার্ক বলে একটা জায়গা ছিল, ওইখানে দৌড়াতে গেলে আপনার ধরেন বিশ্বের টপ 5 সায়েন্টিস্টের সাথে দেখা হয়ে যাবে। এরকম এটা হওয়াটা মানে খুব অস্বাভাবিক কিছু না। এরকম একটা বাবলের মধ্যে থাকা ডেফিনেটলি কঠিন, মানে ওটা থেকে নিজেকে মুক্ত করে আবার বাংলাদেশের এই পানি কাদার মধ্যে আসা কঠিন। কিন্তু আমার ধারণা যে আমার পরিবারের কারণে এই মানে আসাটা সহজ হয়েছে। অক্সফোর্ডের কথা হলো, আচ্ছা আপনার পিএইচডি টপিকটা যেটা, এটা নিয়ে একটু বলেন যে আপনার ফাইন্ডিং কি, ফুলবাড়ি কেন বাছাই করলেন এবং বিষয়টা কি দেখেছিল ওখানে? আমি তো নিউরোসাইকোলজি নিয়ে কাজ করতাম। আমি মাস্টার্সে যে কাজটা করেছিলাম এটা মান্দি নারীদের কৃষি নিয়ে। তো সেটার পরে যেটা হয় যে আমি ফুলবাড়ি নিয়ে কাজ করব, এটা ঠিক যে একাডেমিক্যালি করবো সেরকম কোনো ভাবনা ছিল না। কারণ একাডেমিক্যালি আমি অনেক বেশি একাডেমিক ছিলাম, এই অ্যাক্টিভিজম আর একাডেমিক মিশাবো না এরকম একটা ভাবনা ছিল। কিন্তু 2008-এ যখন আমি আসলে অ্যাপ্লাই করছিলাম, তখন অক্সফোর্ডে যেই ব্যক্তির সাথে আমি যোগাযোগ করেছিলাম, সেই ব্যক্তি সোশ্যাল মুভমেন্ট নিয়ে কাজ করেন। তার নাম ডক্টর মাইকেল বিগস, মানে যিনি আমার পরবর্তীতে থিসিস সুপারভাইজার হয়েছিলেন। তো আমি বলেছিলাম না যে খুব কাকতালীয় জিনিসপত্র ঘটে। মাইকেল বিগস হচ্ছে, ওর লাস্ট টাইম হচ্ছে বিগস, বি দিয়ে শুরু হয়। তার ফলে অক্সফোর্ডের মানে যে মানে কন্ট্যাক্ট লিস্ট, তার প্রথমেই ও ছিল। এবং ওর যে ছবিটা দেয়া ছিল, ওর হচ্ছে একদম চুল নাই মাথায়, একটা চুলও নাই, কানে দুল পরে 4-5টা, 2 কানে, এবং সে এতটুকু ধরেন পানির নিচে, এরকম একটা ছবি ওইখানে। তা আমার ছবিটা দেখে তারপরে আমি ওর প্রোফাইলে ঢুকে দেখলাম যে প্রোফাইল যত মানে ছবি যত পাগলের মতো, মানে ছেলে তত পাগলের মতো না। মানে সে খুবই খুবই গুছানো এবং ম্যাথমেটিক্যালি খুব স্ট্রং, কম্পিটিটিভ, সব দিক থেকে খুব স্ট্রং একটা ফাউন্ডেশন আছে ওর। তখন আমি ওকে লিখেছিলাম যে আচ্ছা, আমাদের এখানে এরকম একটা ফুলবাড়ি নিয়ে আন্দোলন হয়েছে, সেটা নিয়ে আমি কাজ করতে চাই, তুমি কি ইন্টারেস্টেড হবা কিনা। তখন সে আমাকে সাথে সাথে রাজি হলো, এবং ওর সাথে যোগাযোগের ফলেই কিন্তু আসলে আমি আলটিমেটলি অক্সফোর্ড গিয়ে পৌঁছেছিলাম। তো আমি আসলে ফুলবাড়ি আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি, মূলত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে আন্দোলনটা ছড়িয়ে গেছিল, এই আন্দোলন সংগঠনের ইতিহাসটা দেখতে চেয়েছিলাম, এবং এর মধ্যে কিছু সামাজিক যে আমাদের সমাজবিজ্ঞানের যে সমস্ত কনসেপ্ট গুলো আছে, সোশ্যাল মুভমেন্ট স্টাডিজ এখন একটা সাবডিসিপ্লিন হিসেবে খুব ভালো করে গ্রো করেছে। এটা হচ্ছে এক ধরনের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, যেটা পলিটিক্যাল সায়েন্স আর সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি মিলেই হয়েছে। এখন কিছুটা লাইফ সায়েন্সের মধ্যে ঢুকেছে, যেমন এনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্টে যারা কাজ করেন তারা অনেক বেশি লাইফ সায়েন্স রিলেটেডও হতে পারেন অনেক সময়। তো আমি এনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্ট নিয়ে কাজ করেছি। আমাদের খনি হওয়ার কথা ছিল, একটা উন্মুক্ত কয়লা খনি হওয়ার কথা ছিল ফুলবাড়িতে। সেখানে আন্দোলনের কারণে খনিটা হয়নি। 1995 সালে এটা প্রথম চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আন্দোলনটা আসলে শুরু হয় 2005-এর দিক থেকে। 2006-এ একটা ব্যাপক আন্দোলন, এবং সেখানে গোলাগুলি হয়, 3 জন মানুষ মারা যান। সেই সময়কার সরকার খুবই বিপদে পড়ে গিয়েছিল ফুলবাড়ির আন্দোলনের ফলে। সেটা স্থানীয় পর্যায়ে, পরবর্তীতে এটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় হয়ে দাঁড়ায়, এবং এখনো ফুলবাড়িতে কয়লা খনি করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এই খুব সুসংহত আন্দোলন। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে সাধারণত আন্দোলনটা মানে সামাজিক আন্দোলনের নিয়ে যারা কাজ করেন তারা সবাই জানেন যে সামাজিক আন্দোলন খুব স্বাভাবিক ব্যাপার না, এটা খুব অস্বাভাবিক ব্যাপার। মানুষ বেশিরভাগ সময় সমাজের মানুষ কনফর্ম করে, পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। কিন্তু পরিস্থিতির সাথে না মানানোটা এমনিতেই একটা অদ্ভুত ঘটনা। তার মধ্যে সেই না মানিয়ে নেওয়াটা সফল হয়ে যাওয়া, এটা আরো অদ্ভুত ঘটনা, খুব কম ঘটে। সেই অর্থে আমি একটা সফল, মানে আপাত দৃষ্টিতে সফল মুভমেন্ট নিয়ে কাজ করেছি, এবং সফলতাটা কিভাবে ঘটেছে সেইটা দেখার চেষ্টা করেছি। এবং সেখানে আইডেন্টিটি, আমাদের যে লোকাল জায়গায় আইডেন্টিটি, যে আমরা ফুলবাড়ির মানুষ এবং আমরা কৃষি প্রধান অঞ্চলের মানুষ, কৃষি আমাদের আইডেন্টিটি এবং জমির অধিকার আমাদের আইডেন্টিটি, এর সাথে তারা যুক্ত করেছিলেন জাতীয় স্বার্থ। যেহেতু ওই কয়লা খনি থেকে 6% রয়্যালটি দেবে শুধু, আর বাদ বাকি সব কোম্পানির হয়ে যাবে, এরকম একটা কথা ছিল, এরকম একটা ক্লজ ছিল, সেটা ওনারা খুঁজে বের করেছিলেন, এবং এই কারণে ওনারা বুঝাতে পেরেছিলেন এলাকার মানুষকে এবং জাতীয় পর্যায়েও যে আসলে এটা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। আর ইন্টারন্যাশনালি স্পিকিং, সেটা হচ্ছে যে যেহেতু ইন্টারন্যাশনালি এখন ওপেন পিট মাইনিং এর এগেইনস্টে অনেক স্ট্রং রেজিস্ট্যান্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই জায়গাগুলোকে ট্যাপ করতে পেরেছেন। এবং এর মধ্যে ওই মাঝখানে একটা গ্রুপ যারা মডারেট করেছেন, মূলত ফার লেফট, র্যাডিক্যাল লেফট
কিছু ব্যক্তি এবং সংগঠন, বিশেষ করে জাতীয় কমিটি, ন্যাশনাল কমিটি যেটাকে আমরা বলি, বা জাতীয় কমিটি বলি, মানে তেল গ্যাস কমিটি যেটাকে আমরা দেখে থাকি আর কি। ওনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কারণ ওনারা আসলে তো সবাই শিক্ষিত এবং খুবই ওয়েল কানেক্টেড, সো এই জায়গাগুলো ওনারা কানেকশন তৈরি করার ক্ষেত্রে ওনারা খুব ইম্পর্টেন্ট মিডিয়েটর ছিলেন। আচ্ছা, আপনার এই পিএইচডি রিসার্চটা কি ফার্দার কোনো পাবলিকেশন হয়েছে যেটা অন্যরা পড়তে পারবে? হ্যাঁ, আমার পাবলিকেশন আছে, একটা আছে শুধু ট্রান্সন্যাশনাল যে আন্দোলনের চেহারাটা, সেটা নিয়ে একটা পেপার আছে সোশিওলজি নামে একটা জার্নালে। এই জার্নালটা সোশিওলজি জার্নাল, ব্রিটিশ সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে বের হয়। আরেকটা আর্টিকেল আছে যেটা অবশ্য পুরোপুরি ফুলবাড়ি না, তবে ফুলবাড়ি এবং সুন্দরবন দুই আন্দোলনে মিডিয়ার ভূমিকা নিয়ে আমি আপনার মনে আছে, আপনার সাহায্য নিয়েছিলাম আমি প্রচুর। হচ্ছে যে মিডিয়ার ভূমিকা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, এবং কি ধরনের মানে ওল্ড মিডিয়া নিউ মিডিয়া কিভাবে ডিসকোর্সটাকে তৈরি করে, সেটা সুন্দরবন আন্দোলন এবং ফুলবাড়ি আন্দোলনের ক্ষেত্রে একটা কম্প্যারিজন আছে। সেটা সোসাইটি অ্যান্ড কালচার ইন সাউথ এশিয়া বলে একটা জার্নাল আছে, সেখানে বেরিয়েছে। আরেকটা বের হবে আশা করি, আমাদের একটা বই আসবে, আমরা যেটা আপনিও লিখেছেন, ওই আমি যেখানে লিখেছি। হ্যাঁ, আমাদের আপনার কি একটু আফসোস হয় নিত্রা যে এই আমাদের দেশে অ্যাক্টিভিজম করতে গিয়ে আমাদের প্রচুর সময় অপচয় হয় এবং একাডেমিক কাজগুলো একেবারে কম হয়, মানে এটা একটা বাধার মতো। কিন্তু আসলে তো প্রথমে তো হলো বেঁচে থাকা, রাজনৈতিক অধিকারগুলো পেয়ে বা সাধারণ স্বাভাবিক অধিকারগুলো পেয়ে বেঁচে থাকার ব্যাপারটা তো প্রাথমিক, সেইটা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয় বলেই আমরা ওই কাজে প্রাথমিক করতে গিয়ে আমাদের যে একাডেমিক কাজগুলো সেগুলো কম হয়ে যায়। আপনার কিরকম মনে হয় না? সবসময় মনে হয় যে ইফতিবা, আর আপনি নিজেও বারবার বলছিলেন যে আমি নাকি খুব গুছানো, একদম গুছানো না, এত মানে অগোছালো যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমার একাডেমিক কাজ, আমার রিসার্চটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বা আমার লেখালেখিটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। কারণ ধরেন আমি তো আসলে নাটক লিখিও সেই জায়গাটা একদম পারাই যায় না, কারণ এই যে এত কিছুর মধ্যে থাকলে যেটা হয়, মানে করতে করতে অ্যাক্টিভিজম হচ্ছে কি করতে করতে অভ্যাস হয়ে যায়। আমরা জানি যে কি করতে হবে, এইভাবে স্টেটমেন্ট লিখতে হয়, এভাবে বিবৃতি পাঠাতে হয়, এভাবে যোগাযোগ করতে হয়, এগুলো আমরা জানি, এগুলো এত কঠিন না। হয়তো এগুলো যারা করেন নাই তাদের কাছে মনে হতে পারে এটা কিভাবে এত সহজে গুছিয়ে করা গেল। আপনি যেহেতু আগে, আপনার অবর্তমানে এখন আমি করছি, কিন্তু আপনি যখন যেহেতু আগে করতেন, আপনিও জানেন যে এটা ইউ গেট এ হেক অফ ইট, লাইক এটা হয়েই যায়। কিন্তু যেটা করা যায় না সেটা হচ্ছে আমি যখন নিজের ক্রিয়েটিভ রাইটিং নিয়ে বসবো, তখন তো আমার আসলে একটা খুব মানে একদম নিজের জন্য আলাদা করে সময় লাগে, সেই সময়টা আসলে পাওয়া খুব কঠিন। আর আমি যে বিভাগে পড়াই সেখানে 200 জনের বেশি ছাত্র, তার ফলে একটা সেমেস্টার যদি কোর্স থাকে তাহলে মানে বলেন আপনি যে 2টা মিড টার্ম, তারপরে ধরেন ফাইনাল, এই খাতা দেখতে দেখতেই তো 6 মাস চলে যায়। মানে আমার ওই জন্য আর মানে এটা খুব মুশকিল লাগে আমার কাছে যে গবেষণা এবং নিজের ব্যক্তিগত লেখালেখি, যে খনা আপনি ছবি দেখাচ্ছেন এখন, এটা আমার এই নাটক লিখতে আমার 8 বছর সময় লেগেছে প্রায়, তাই না? মানে এটা একটা কোনো কথা? মানে এই জিনিসগুলো আসলে গুছিয়ে করা খুব কঠিন। আর যেহেতু গবেষণা এবং ধরেন এই যে ফিকশন যেটা লিখি, সেটাতে আমি আসলে না ছাড় দিতে চাই না, সেই জন্য আমার মনে হয় অনেক সময় লেগে যায়। আচ্ছা, এবং এতে করে আমার কাছে মনে হয় যে আসলে তো পাঠক বা আমার গবেষক হিসেবে আমার পরিচিত যে জায়গায় যাওয়া উচিত ছিল, যত লেখা উচিত ছিল, সেটা আসলে। হ্যাঁ, আমরা এবার থিয়েটারের আলাপ করব, ঠিক আছে? থিয়েটারের আলাপ করব কারণ হলো আপনাকে আমি মনে করি ঢাকায় এখন যারা থিয়েটারে অভিনয় করেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা। তো আপনারা সুবচন থেকে বটতলা করলেন, হায়দার ভাইয়ের নেতৃত্বে কিনা জানি না, আপনি সেখানে আপনি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বটতলা, না? হ্যাঁ, 2 টার্মে করেছিলাম, এখন হায়দার সিইও। আমরা আসলে 2 টার্মের বেশি কেউ একই পদে থাকবো না, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আচ্ছা, আমি যারা শুনছেন তাদের জন্য বলি, বটতলা এখন একটি গুরুত্বপূর্ণ থিয়েটার দল ঢাকার। তারা খনার প্রোডাকশন করেছে এবং সর্বশেষ প্রাচের কর্নেল, যেটা সবচেয়ে পপুলার হয়েছে। এছাড়া তারা দ্য ট্রায়াল অফ মাল্লা মিলিয়া, এটা ঘানার একটা নাটকের বা স্ক্রিপ্টের রিপ্রোডাকশন এখানে। এছাড়া মধু শিকারী, এগুলো আমি সব দেখেছি বলে নামগুলো করতে পারছি। কিন্তু এর বাইরে আমি কেন আপনাকে এত গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে এর বাইরে আপনি আরো কিছু নাটক করেছেন যেটা আমি দেখেছি, মানে ডিফারেন্ট প্রোডাকশন। ডগ ওমেন ম্যান বলে একটি ইংরেজি ভাষার নাটক। বাপরে, আমরা ইংরেজি ভাষায় ক্লাস নিতে গিয়ে স্ট্রাগল করি, আপনি অভিনয় করেন। আপনার ইন্সপেক্টর কলস, রাইট? কলস, হ্যাঁ, ইন্সপেক্টর কলস।
এই 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 নাটকটাও আপনি করেছেন, ইংরেজি ভাষার নাটক। তো কোন জায়গায় শুরু করবো? আসলে আমি জানতে চাচ্ছিলাম যে বটতলার নাট্য দর্শনটা। আচ্ছা, বটতলা নামটার মধ্যে আছে কিছুটা। এই নামটা দিয়েছিলেন হচ্ছে আমাদের দুই বন্ধু কমরেড, আপনারা সবাই চিনেন ওনাদেরকে, আজফার হোসেন, অধ্যাপক আজফার হোসেন এবং আমার বন্ধু আবুল হাসান রুবেল। এরা দুজনে মিলে আমরা গল্প করতে করতেই নামটা বেরিয়েছিল, এবং সেই নামটা আমরা যখন আলাদা হয়ে আরেকটা দল করেছি তখন আমাদের আলাদা হওয়ার পেছনে একটা বিষয় ছিল কি, যে আমরা ঠিক যে ধরনের কাজ করতে চাইতাম সে ধরনের কাজ সুবচনে করা একটু কঠিন ছিল, আর একটু থিয়েটারের ব্যাপার ছিল। তো সেই কারণে আমরা ওই গ্রুপ থিয়েটারের জায়গা থেকে বের হয়ে এক ধরনের প্রফেশনাল কাজ করবো, এরকম একটা ভাবনা আমাদের ছিল। তখন আমরা বলছিলাম যে ভালো নাটক করবো, ভালো থিয়েটার করবো, কিন্তু ভালো থিয়েটারটা আসলে কি, মানে সুন্দর করে অভিনয় করে একটা সুললিত জিনিস দেখালি সেটা ভালো থিয়েটার হয় কিনা। আমরা মনে করি যে আসলে ভালো থিয়েটার হতে গেলে কন্টেন্টটা মানুষের সাথে সম্পৃক্ত হতে হয়, কন্টেন্টটা প্রগতিশীল হতে হবে, কন্টেন্টটা বেশিরভাগ মানুষের জন্য যা দরকার সেটা স্বপ্ন দেখাতে পারতে হবে। সেই জায়গা থেকে বটতলা তার নাটকগুলো পাচ্ছে। আপনারা যদি নাটকগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি বিষয় নিয়ে কাজ করছি, এবং আমাদের পথনাটকগুলো খুব কি বলবো, কন্টেম্পোরারি, পলিটিক্যাল ইস্যু। আমরা অনেক বেশি পলিটিক্যাল নাটক করি। খনা যেমন একেবারেই নারীর অধিকার, তার স্বপ্ন, তার বাস্তবতা এসব নিয়ে, এবং যদিও একেবারে 1500 বছর আগে। খনার দৃশ্য, রাইট? হ্যাঁ, এটা খনার ছবি। আমরা একটু একটু করে আপনার অ্যাক্টিং এর কতগুলো মোমেন্ট দেখে আসি। হ্যাঁ, আমরা ওই আপনার ফিলোসফিক্যাল ডিসকাশনটা শুনবো, এরপরে আমরা এটা হলো এটা যে অ্যান ইন্সপেক্টর কলস এ আমার। হ্যাঁ, আপনার এই চরিত্রটা বড় অদ্ভুত ছিল। লোকে বলে আপনার বিপরীত চরিত্র, একজন এলিট ভদ্রমহিলা, খুবই নিষ্ঠুর ক্রুয়েল একটা চরিত্র। এছাড়া আপনার ডগ ওমেন ম্যান, এই আরে বাবা, এই না এই ছবি আপনি কোথায় পাইলেন? এটা আপনারই প্রোফাইল থেকে নেয়া। হ্যাঁ, মানে এই নাটকটা আসলে কেউ বেশি একটা দেখেনি, কারণ আমি দেখেছি। এটা দারুণ দারুণ প্রোডাকশন ছিল। যদিও 10 দিন টানা শো হয়েছিল, কিন্তু গেট ইনস্টিটিউটে হয়েছিল, তো ওই থিয়েটারের নরমাল যে দর্শক শিল্পকলায় হয় তারা আসলে হয়তো বা আসেন নাই। তবে এটা খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য, মজার অভিজ্ঞতা। এই দৃশ্যটাও খনার না? এটা খনার, হ্যাঁ। খনায় তো আপনি রুমা অল্টারনেটিভলি খনার চরিত্রটা করেন। খনা আপনার নিজের লেখা, রাইট? হ্যাঁ হ্যাঁ। আর এটা ক্রাচের কর্নেল, রাইট? এটা ক্রাচের কর্নেলের ছবি। ক্রাচের কর্নেলে তো আমরা সবাই কর্নেল, আবার কেউই কর্নেল না। তাহলে এখানে আলাদা করে কোনো চরিত্র নাই, ওভাবেই করা হয়েছে। আমরা রিহার্সাল রুমে আমরা যা তাই। এটা মাল্লা মিলিয়ার ছবি। মাল্লা মিলিয়া, আমি কনফিউজ ছিলাম মাল্লা মিলিয়া নাকি ক্রাচের কর্নেল। ক্রাচের কর্নেলেরও একটা ভাবভঙ্গি আছে এখানে, কিন্তু এটা তো ট্রায়াল অফ মাল্লা মিলিয়ার ছবি। আমার সাথে এটা বাকিরুল ইসলাম। এই নাটকটা বন্ধ হয়ে গেল, এটা করা হয় না। আমরা কতগুলো দৃশ্য দেখলাম নিত্রার অভিনীত। আমরা আবার সে জায়গায় যাব, কিন্তু আপনি যে দর্শনের কথা বলছেন, হ্যাঁ, তো ওই অর্থে বটতলা ওই কাজগুলো করতে চেষ্টা করে, যেটা যেমন আমরা যখন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন যৌন নিপীড়ন হয়েছিল তখন সেটার এগেইনস্টে আমরা সমাবেশ করেছি, সেখানে আমরা নাটক করেছিলাম। একটা পারফরমেন্স, আমরা বলি আর নয় চুপ থাকা। আমরা 3 জন মিলে শুধু গল্পগুলো বলি যে মেয়েদের যে যৌন নিপীড়ন যেতে হয়। খুব স্ট্রং পারফরমেন্স, অনেকে অনেক বকাবকি করে, which we do। আমাদের মনেই হয়েছে যে আসলে একেবারে আমি যদি রাস্তার মানুষের সাথে যুক্ত হতে চাই আমাকে তার ভাষায় কথা বলতে হবে, এবং তাকে আমি পরিষ্কার জিজ্ঞেস করি যে শাড়ি পরলে পেটের দিকে তাকাতে ইচ্ছা করে কিনা, ধরতে ইচ্ছা করে কিনা। এই জিনিসগুলো তো আসলে করে, এই জিনিসগুলো তো সারাক্ষণ হতে থাকে। আমাদের যে শিক্ষার্থী রাস্তায় বেরোনোর অপরাধে ধর্ষণের শিকার হয়েছেন, সুতরাং আমরা জানি যে আসলে রাস্তায় সেই সব মানুষরা আছেন। তো তাদের সাথে নাটকের দৃশ্য, রাইট? এটা আর নয় চুপ থাকার দৃশ্য, এবং এটা আমরা 3 জনে করি, আর বাকিরা আমাদের বাঁশি বাজায় পেছনে, ওকে দেখা যাচ্ছে না অবশ্য। আমরা 3 জন মিলে পারফরমেন্স অনেক জায়গায় করেছি। এটা আবার ভিডিও করা হয়েছে 3 ক্যামেরায়, যাতে ইউটিউবের মাধ্যমে প্রচার করা যায়। সেটা প্রথম দিকে করেছিলাম অনেকদিন, এখন আর ওটা অত হয়তো বা করা হয় না, কিন্তু মাঝে মাঝে ডাক পাই বিভিন্ন জায়গায় ওটা করতে। আর আমাদের যৌতুগৃহ একটা নাটক আছে, পথনাটক, সেটা হচ্ছে তাজরিন এবং রানা প্লাজার শ্রমিকদের নিয়ে লাশের নাটক, মানে ওটা সবাই লাশ থাকে, ওরা কথা বলে। পথনাটক খুব স্ট্রং, ওইটাতেও খুব স্ট্রং ডায়ালগস আছে, এবং আমরা যখন শ্রমিক এলাকায় করি, বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিক এলাকায় এই নাটকটা হয়েছে,
রানা প্লাজা ধসের পরে আমরা প্রায় 25-30টা শো করেছিলাম আশুলিয়া, সাভার এসব এলাকায়। এবং তখন কোনো কোনো জায়গায় আমাদের মাইকও ছিল না, আমরা শুধু হ্যান্ড মাইকে বা একদম কোনো প্রস্তুতি ছাড়া যে কোনো জায়গায় গিয়ে শো করতাম। সেই ধরেন গাড়ির হেডলাইট জ্বালিয়েও শো করেছি, সেরকম জায়গায় করা হয়েছে। এবং শ্রমিকরা খুব দ্রুত কানেক্ট করতে পারে, খুব রাগ হয়ে যায়, পায়। আসলেই তো কষ্টের জীবনটা। রাইট রাইট, ঠিকই। সেইগুলো তো আপনারা তুলে ধরার চেষ্টা করেন আপনাদের, মানে আপনাদের নাটকগুলোর মধ্যে বোঝা যায় যে একটা ভাবনা, চিন্তা, দর্শন এবং একটা ইডিওলজি এর পেছনে কাজ করছে, বোঝা যায়। বলেন আপনাদের এই ফর্মটা, মানে অভিনয় রীতিটা, এটা কি নিজস্ব নাকি অন্যদের থেকে অনন্য, নাকি কি ব্যাপারটা কি? আমার মনে হয় এটা আসলে নির্দেশকের বলার ব্যাপার। আমরা যেটা বুঝতে পারি যে আমাদের নির্দেশক খুব, মানে এই যে কটা নাটক আপনি দেখালেন ছবি, সবগুলোই কিন্তু হায়দারের নির্দেশনা। যৌতুকপ্রিয় এবং মধুশিকারীও হায়দারের নির্দেশনা। মধুশিকারী তো ধরেন একটা পালার ফর্মেই করা হয়েছে, তো আমাদের নির্দেশক খুব পালা পছন্দ করেন, মানে ওটা ওনার ভেতরে আছে, কাজ করে। তো যদিও কাচের কর্নেলকে অনেকেই বলেছেন ব্রেখটীয় ফর্ম, কিন্তু যদি শার্ট প্যান্টের বদলে আমাদেরকে ধুতি পরিয়ে দেন তাহলে কিন্তু ওইটার সাথে মধুশিকারীর কোনো পার্থক্য থাকবে না। কারণ আমরা যেটা করি যে আমাদের যে নিজস্ব যে নাট্য রীতি আছে, সেখানে আমরা পরিষ্কারভাবেই দেখতে পাই যে একই মানুষ শুধু প্রপস চেঞ্জ করে সে কত রকম চরিত্র করতে পারছে, এবং মানুষের ইমাজিনেশনকে অনেক দূর নিয়ে যাওয়া যায়। এবং আমরা সেই জায়গাটাতেই প্লে করি। আমরা মনে করি এটা আমাদের নিজস্ব, মানে বাংলার নিজস্ব নাট্যরীতি। এবং এটা আপনি জানেন, এটা শুরু হয়েছে মোর অর লেস আমরা বলতে পারি চাকা যখন জামিল আহমেদ এবং সেলিম আল দ্বীনের একটা দ্বৈরথ, তার সাথে যুক্ত হয়েছে নাসিরুদ্দিন ইউসুফ এবং ঢাকা থিয়েটার। এই সবটা মিলে ঢাকা থিয়েটার, সেলিম আল দ্বীন, নাসিরুদ্দিন ইউসুফ, এরাই আসলে মূলত পথ প্রদর্শক। লেখক মানে নাট্যকার হিসেবে আমি তো একেবারেই সেলিম আল দ্বীনের ফর্মে চলে গেছি, মানে তার দেখানো যে জায়গা, সেটাকে মনে করি আমার মানে আমি স্বচ্ছন্দ বোধ করি খনা থেকে। যদি তীর্থঙ্করে কিছুটা ব্যক্তিও ধরন ছিল, কিন্তু সেটা খনায় সেটা একেবারেই সেলিম আল দ্বীনের, আমি যদি ওনার সাথে কোনোদিন কথা বলিনি, ওনার লেখা থেকেই আমার যতটুকু বোঝা, আমার এটুকু মনে হয়েছে বা নাটকগুলো দেখে। তো সেইটা তো আমাদের আছে সামনে। এটা তিনি তো বলতেন তিনি মানে এই রূপটা গ্রহণ করেছিলেন মধ্যযুগের বাংলা, মানে আমাদের যে নিজস্ব নাটক সেখান থেকে। আমি বারবার বলছিলাম যে হায়দার আসলে খুব বেশি গানের এবং ওই পালার লোক, তো ওই যে ওটাও পছন্দ করে। আমার কাছে মনেই হয় যে ওই ফরম্যাটটা তো খুব সহজ বোধ করে। যেমন কাচের কর্নেল যখন আমরা তৈরি করছি, তখন এখানে দুটো জিনিস ঘটে তো সমান্তরালে। একটা হচ্ছে একটা নাটকের দল, তারা রিহার্সাল করছে এবং তার মধ্যে তারা প্রশ্ন করছে কাচের কর্নেলটা পড়িয়ে, কি হইলো, এটা কেন হইলো, ও কেন এরকম বললো, কেন ওটা করলো। তো এটা অনেকেই এটাকে ব্রেখটিয়ান ভাবতে পছন্দ করেন, কিন্তু আমরা যদি একটু সেট আপ এবং কস্টিউম চেঞ্জ করে দিতাম, আমার কাছে মনে হয় যে ওটাই মনে হতো সবার কাছে। হ্যাঁ, আমরা জাপানি ফর্ম সুজুকিকে ব্যবহার করেছি, চেষ্টা করেছি, কিন্তু আমাদের বডি সুজুকি নিতে পারে না, আমাদের বাঙালি বডি। কিন্তু আমি কোরিওগ্রাফি করেছি তো, কিন্তু আমরা সুজুকিকে বাংলাদেশের বডির মতো করে নিয়েছি এরকম। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করি। আমি রিসেন্টলি এই নাটকটা দেখছি এখানে, ওকে, টেম্পলেট। এখানে 5 জন মাত্র অভিনেতা, তারা সবগুলো চরিত্র করেছেন, এবং এটা তারা রোল যখন শিফট করছেন তখন অদ্ভুত ঘটনা, আমি এটা এতটা র্যাডিক্যাল আমি দেখি নাই। সেটা হলো ধরেন যে যে ইয়ের চরিত্র করছে, ক্যালিবানের চরিত্র, এবং সে একই লোক গঞ্জালোর চরিত্র করছে। তিনি যখন গঞ্জালো করছেন গায়ে শার্ট পরা আছে, তিনি যখন ক্যালিবান করছেন শার্টটা খুলে খালি গায়ে হয়ে শার্টটাকে হাতের মধ্যে এভাবে নিয়ে, মানে তার যে মানে বন্দি সেই জিনিসটা দেখিয়ে, এভাবে প্রত্যেকেই সবগুলো রোল, এবং তারা কোনো একবার লাইট অফ করেন নাই, লাইটিং নিয়ে কোনো কাজ করেননি, সবই বলা যায় ইনফর্মাল, এবং মানে সব চোখের সামনে সব করছে। এটা খুব একটা পলিটিক্যাল পয়েন্ট, কিন্তু এটা কিন্তু তো আমি কিউরেটরকে বলেছিলাম, প্রফেসরকে, যে আপনারা এতটা মানে ইয়ে করলে কেন, মানে লাইটিং নাই, কোনো ইয়ে নেই, ব্রেক নাই। তো বলে যে এটা আসলে নাট্য অভিনেতাদের পাওয়ারটা আমরা বাড়াতে চেয়েছি এইভাবে, মানে অভিনেতা একাই সবকিছু করবেন, কোনো নির্দেশক নাকি নাই এই নাটক। ও আচ্ছা, এটা একটা ফর্ম। যাকে আমরা থিয়েটার নিয়ে আমি অত বিশেষজ্ঞ না, কিন্তু আর না করি। আমরা এবার একটু
আমাদের চেনা এলাকায় যাই, বিশ্ববিদ্যালয়ে আসি, আপনাকে আমি একটা ছবি দেখাই, সেখান থেকে আলাপ শুরু করা যেতে পারে। আচ্ছা হ্যাঁ, ছবিটা দেখা যাচ্ছে আমাদের প্রথম যে বসা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে, এই ছবিটা সেই বসার ছবি। এটা বোধহয় আমরা করেছিলাম আমাদের সোশ্যাল সায়েন্সের যে অ্যাডভান্স রিসার্চ সেন্টার আছে সেইখানে, লেকচার থিয়েটারের 4 তলায়। রাইট। এবং সেখান থেকে আমরা একটা কাজ করবার শুরু হলো, শুরুটা ওখান থেকেই। তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ের নানান ইস্যুতে অনেক ধরনের কেন আমরা বিশ্রামই পাই না, নানান সময় অনেক কিছু করতে হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো একটু বলেন। সেই অভিজ্ঞতাগুলো তো ধরেন এই যে কে যেন জিজ্ঞেস করলো ষড়যন্ত্র করে পার পাই কিভাবে, আমি জানি না। অভিজ্ঞতাগুলো এমন হয়ে দাঁড়ায় যে আসলে কি আমরা পার পাই? আপনার বিরুদ্ধে 57 ধরনের মামলা হয়েছে, আমরা সবাই কোনো না কোনো ভাবে এই অ্যাক্টিভিজমের খেসারত দেই। আমরা আমাদের যে ক্রেডেনশিয়াল সেই অনুযায়ী প্রমোশন হয় না, আমরা বাসা পাই না, এটা সেটা এগুলো তো হতেই থাকে, এগুলো তো আছেই আমাদের। ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে আপনাকে দেখা যাচ্ছে, তানজিমকে দেখা যাচ্ছে এবং আজম ভাই দেখা যাচ্ছে, আমাদের ছাত্র মঈনকে দেখা যাচ্ছে, তারপরে প্রণবকে দেখা যাচ্ছে। আপনারা দুজনেই, তানজিম এবং আপনি, ফোনে যেন কাউকে ডাকছেন, লোকজন সম্ভবত হয়তো ঋতুকে ডাকছিলাম, পরে দেবাশিস কুণ্ডু আসে, সাদেকা হালিমা পাওয়া আসেন মনে হয় না? এটা কি আপনাকে নিয়ে করাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 57 ধরনের মামলার পরে আমরা এটা দেখেছিলাম। এবং খুব অদ্ভুত ব্যাপার যে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের বিরুদ্ধে 57 ধরনের মামলা করার মধ্যে একটা জঘন্য জিনিস করতে পারলেন, আর শিক্ষকরা কেউ এখানে আসার কথা ভাবলেন না। মানে এই যে একটা আমাদের যে একটা একা ফিলিং হয় সবসময় মনে হয় যে আমাদের সাথে কেউ নাই, বা আসলে এগুলো কার জন্য করি তাও বুঝতে পারি না। এই ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই। এগুলো হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিজমের খেসারত আমাদেরকে দিতে হয়। ধরেন এই যে নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দ শুরু হলো, এটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের যারা ছাত্র শিক্ষার্থী তাদের উপর যখন হামলা শুরু হলো তারপরে। এবং এটা আমার মনে হয় অনেক জায়গায় আমাকে জার্নালিস্টরা জিজ্ঞেস করে, হ্যাঁ আপনারা তো কোটা সংস্কারের পক্ষে ইত্যাদি অনেক কথা বলে, কিন্তু আমার যতটুকু মনে আছে যে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে কখনোই এদের অনেক কারণেই ওদের নিজেদের ভেতরে কিছু জটিলতা ছিল ইত্যাদি, যে কারণে আমরা সবাই এর সাথে একমত ছিলাম না, এবং আমরা কেউ এটা নিয়ে কোনো মানে কালেকটিভলি কোনো কিছু বলিও নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের শিক্ষার্থীরা এরকম হামলার শিকার হয়েছে। সেটা যেখানেই হোক, ভায়োলেন্স যখন হবে তখন সেটার বিরুদ্ধে তো দাঁড়াতেই হয়। তো আমরা কিন্তু বাধ্য হয়েই দাঁড়াতে হয়েছিল আমাদের। এবং এই যে একটা প্রেস কনফারেন্সের ছবি দেখছি, হ্যাঁ এটার জন্য চিঠি ইস্যু হয়েছিল মনে আছে? হ্যাঁ, আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আমরা কি জানি করেছি, ওই যে কি পারমিশন ছাড়া। ওতেও যেমন শিক্ষক লাঞ্ছনার শিকার হলো, সেটাতে আমরা চিঠি দিলাম, সেটাকে হারিয়ে ফেললেন উনি নিজে একজন শিক্ষক যদি হন, শিক্ষক সমিতির সভাপতি, তাহলে মানে এটা হারিয়ে ফেলার মানেটা কি? মানে শিক্ষক লাঞ্ছিত হলে কি তাদের কিছু যায় আসে না? সেটা একটা অদ্ভুত লাগে আমার কাছে। এবং এই যে ধরেন শিক্ষকদের নির্বাচন হয়, অনেক রকম জিনিসের নির্বাচন হয়, এইসব জায়গায় যারা যান তারা নিজেরাই আবার ঘুরতে থাকেন, মানে যারা প্রশাসনিক পদে থাকেন তারাই আবার শিক্ষক সমিতি নির্বাচন করেন। তার ফলে যখন আমরা শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে বা শিক্ষকদের অধিকারের প্রশ্নে কোনো কিছু বলতে চাই, তখন দেখা যায় যে তারা আসলে প্রশাসনের পক্ষেই কাজ করে। এই কথাটা কিন্তু আজকে বলা দরকার আছে যে এনারা আসলে প্রশাসনের পক্ষে কাজ করার জন্যই শিক্ষক সমিতিটাকে প্রশাসনের অংশ বানিয়েছে। এখন যেটা হয়, আমাদের আর মনে হয় না যে শিক্ষক সমিতির আলাদা কোনো সত্তা আছে, মনে হয় আমরা তো বার্গেনিং বডির কাছে শিক্ষকদের পক্ষে বার্গেন করার জন্য একাধিকবার চিঠি দিয়েছি, স্বাক্ষর সংবলিত, কিন্তু ওনারা রেসপন্ড করেন না সাধারণত। এমনকি ধরেন গতকালকে যে ইমেলটা শিক্ষক সমিতির সভাপতি আমাদের সকল শিক্ষককে পাঠালেন, যে উনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে 100 জনের সাথে কথা বলে উনি 1900 শিক্ষকের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাহলে এই 100 জন কারা সেটা যেমন জানা আমাদের দরকার, সেরকম উনি কি আগে আমাদেরকে এজেন্ডাটা দিতে পারতেন না? আপনি কি আমার তো মনে হয় না যে কেউ এটাতে মানা করতো যে আমরা প্রধানমন্ত্রীর তহবিলে 2 দিনের বেতন দেবো। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বেতন দিয়ে যাচ্ছি, আমাদের নিজেদের শিক্ষকদের প্রয়োজনে দিচ্ছি, সেখানে দেশের এরকম প্রয়োজন, সারা বিশ্বের প্রয়োজন। করোনা এই মহামারীতে আমরা টাকা দিব না, এটা তো নিশ্চয়ই কেউ বলবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনারা কিভাবে করলেন কাজটা। সে এই কাজটা করার মধ্যে দিয়ে ওনারা প্রমাণ করলেন যে গণতান্ত্রিকতার প্রতি ওনাদের কোনো আসলে কিছুই ওনারা মনে করেন না, আমাদেরকে পাত্তাই দেন না। 1800 শিক্ষককে মানে কিছু না বলে ওনারা সিদ্ধান্ত নিয়ে ওনারা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দিস ইজ সো আনফরচুনেট। কিন্তু মানে
এটা কিন্তু একদিন দুদিনে হয়নি, এটা অনেকদিন ধরেই ওনারা এই অন্য শিক্ষকদের মতকে না পাত্তা দেওয়ার এই ব্যাপারটা ওনারা করতে করতে অভ্যাসে পরিণত করে ফেলেছে। আপনাকে এত ভালো অভিনয় করেন, মানে আপনার সামনে বলছি, কিন্তু আপনাকে সিনেমায় তেমন কেউ নিল না বা দেখা আর্টিস্ট মেড ইন বাংলাদেশ ছাড়া, যেটা আবার সবাই দেখতে পারে না। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ তো আমার একমাত্র ছবি, কিন্তু সেটা তো দেখতে পারলাম না। এখন আপনারা দেখছেন? না, আমাদেরটা তো ক্যান্সেল হয়ে গেল, এখানে দেখানোর কথা ছিল। সেটাই না, মুশকিলটা হচ্ছে যে আমি আসলে অন্য কোনো মিডিয়ায় অভিনয় করতে পারি বলে আমার ধারণাই নাই, সেটা একটা কারণ। অনেকে বলতে আমি না করে দিছি, এটা হচ্ছে একটা বিষয় যে কেউ কেউ চেয়েছিলেন, অনেক সিরিয়াসলি চেয়েছিলেন, কিন্তু আমি আসলে এত সময় দিতে পারবো না, বা এই মিডিয়াটা আমি পরিচিতও না, সেই সময়টা আমি দিতে পারবো না, হয়তো এই জন্য আমি দিই নাই। কিন্তু আসলে মানে ক্যারেক্টারাইজেশন তো সব মানে সব মিডিয়াতেই একই রকম ভাবে হয়। মানে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করে আমি শেষ করি, সেটা হচ্ছে জুলেখা চৌধুরী বলে একজন নির্দেশক, উনি হচ্ছেন আমাদের এনএসডির যে প্রতিষ্ঠাতা আল কাজী, তার নাতনি। ওনার সাথে আমি একটা কাজ করেছিলাম, আমি ভাওয়াল সন্ন্যাসীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম, এবং খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে আমাদের খুব অদ্ভুত মানুষজন সেই প্রজেক্টের পার্ট ছিলেন। তার মধ্যে একজন ছিলেন শহীদুল আলম আলোকচিত্রী, জ্যোতির্ময় বড়ুয়া ছিলেন, হ্যাঁ অরূপ রাহি, এরকম মানুষরা ছিলেন। এবং তারা সবাই মিলে আমরা একটা খুব মানে আইডেন্টিটি রিলেটেড একটা দারুণ ডিসকাশনেও চলে গিয়েছিলাম। এবং তখন আমাকে জুলেখা কয়েকটা প্রশ্ন করেছিল যে আমি যে ক্যারেক্টারগুলো করি সেই ক্যারেক্টারগুলো কিভাবে আমি পৌঁছাই। আমার কাছে আসলে এখানে একটা জিনিস বলার আছে যে ক্যারেক্টারগুলোকে পৌঁছানোর ক্ষেত্রে ওই ক্যারেক্টারটার সম্পর্কে সবচেয়ে বেশি জানা ছাড়া আসলে উপায় নাই। কারণ আমি যে ক্যারেক্টারটা করতে চাই, সে ভালো হোক খারাপ হোক, আমাকে যখন ক্যারেক্টারটা করতে হবে তখন আমার তার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে। তো আমার তার জুতাটা পায়ে গুলিয়ে হাঁটতে হবে, তার ফলে যাতে করে আমি তার কাজটা বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করতে পারি। তো সে তো নেগেটিভ যদি হয়, মানে খারাপ মানুষ, যেমন মিসেস বোরহানিয়া, তো মিসেস বোরহানিয়ার মতো তো হতে চাই না, কোনোভাবেই হতে চাই না। তো কিন্তু মিসেস বোরহানিয়া কেন ওই কাজগুলো ওনার জায়গা থেকে করেন সেটা আমি বুঝি, সেটা বুঝি বলেই নিজেকে আটকে রাখতে চাই যে ওইখানে আমি যেতে চাই না। আসলে ওই গার্মেন্টসের আন্দোলন না, হ্যাঁ এটা তোবা গার্মেন্টসের আন্দোলনের সময় আমরা ওখানে নাটক করতে যাওয়ার কথা ছিল, আমাদেরকে ওই আন্দোলনরত শ্রমিকরাই যেতে বলেছিলেন আমাদের যৌতুগৃহ করতে, কিন্তু সেদিন সকাল থেকে পুলিশের অতিরিক্ত উপস্থিতির কারণে আমাদেরকে পরে যেতে না করা হলো। তখন তারপরেও আমি হায়দার আমরা কয়েকজন গিয়েছিলাম ওখানে, এবং ওখানে যাওয়ার পরে আমরা যেটা করলাম যে আমরা ওখানে বুঝতে পারলাম যে পুলিশ আমাদেরকে উঠতে দিবে না। তখন আমরা ওখানে থাকার চেষ্টা করেছিলাম, আমি এবং সাইদিয়া আপা, সাথে শবনম হাফিজ বলে আরেকজন ছিলেন, আমরা তিনজন খুব চেষ্টা করছিলাম। পরে পুলিশ কিন্তু আমাদের উপর বিরাট চড়াও হয়, এবং আমার পরিচয় সাইদিয়া আপার পরিচয় জানার পরে ওরা কিন্তু এটা করেছিল। এবং এইখানে যে ছবিটা আপনি দেখালেন আসলে কিন্তু বেশি নির্যাতিত হয়েছিলেন সাইদিয়া আপা। কিন্তু এই ছবিটা আপনাকে ফোকাস করা হয়েছে, বা এই ছবিটাতে হচ্ছে উনি আসলে আমাকে বাঁচানোর চেষ্টা করছেন। যখন আমাকে ওরা ধরেছে ওই সময় উনি আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, এবং সেই কারণেই ওই নারী পুলিশ সদস্য ওনার হাতটা ধরে রেখেছিল, তো সেটা পরে পেছনে নিয়ে এত জোরে লাথি দিয়েছিল যে ওনার এইখানে শোল্ডারটা সরে গেছিল, এবং এটা নিয়ে উনি অনেক দিন কিন্তু ভুগেছেন। এমনকি পুলিশ যখন ব্যাটন চার্জ করেছিল তখনও আমাকে কম মেরেছে, ওনাকে অনেক বেশি মেরেছিল, সেটা আমার মনে আছে। আমরা একটা বিশ্ববিদ্যালয়ে কনভেনশন করেছিলাম, সেটা আমাদের একটা ভালো কাজ বলে আমরা মনে করি, মানে স্যাটিসফ্যাকশন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। করোনার সময়ে নিজে এবং পরিবার এবং সমাজে সবাই ভালো থাকুক, এই শুভকামনা। নিজটাকে আবার ধন্যবাদ, এবং যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আড্ডাটা শেষ করছি। আবার ধন্যবাদ।